বলছে যেটা আমরা দেখব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা বলতে বোঝাচ্ছে যে শক্তির নিত্যতা সূত্র। শক্তি অবিনশ্বর, একে সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না, কেবলমাত্র একটা রূপ থেকে আর একটা রূপে রূপান্তরিত করা যায়। বিশ্ব সৃষ্টির পূর্বে যে পরিমাণ শক্তি ছিল আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। এবার বলছে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আরও আমরা অন্যান্যভাবেও বলতে পারি। সেগুলো কীরকম সেটা দেখো, বিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনশীল। বিশ্বে মোট শক্তি অপরিবর্তনশীল এবং সেটা সর্বদা নির্দিষ্ট মান। 2 নম্বর যেটা বলছে, দেখো কোনো সিস্টেমের বাইরে থেকে কোনো সিস্টেম যেটি বাইরের পরিবেশ থেকে আলাদা করা থাকে তার মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। বাইরের পরিবেশ থেকে আলাদা মানে কি? সে বাইরের সাথে তাপের আদান প্রদান করছে না, তারপর তার মোট শক্তির পরিমাণ ধ্রুবক। যে কোনো ধরনের শক্তির সৃষ্টি হয় না যদি না তার তুল্য পরিমাণ শক্তির অপচয় অন্যভাবে ঘটে থাকে। 4 নম্বর, অবিরাম গতিতে কাজ করা কোনো যন্ত্র তৈরি করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি যা কোনো রকম শক্তির অপচয় ছাড়াই কাজ করতে পারবে। পারপিচুয়াল মোশন মেশিন অফ দ্য ফার্স্ট লাইন ক্যান নট বি পসিবল। অর্থাৎ কোনো একটা যন্ত্র সে কোনো রকম বাহ্যিক শক্তির সাহায্য ছাড়াই অবিরাম গতিতে কাজ করতে পারবে, এই রকম যন্ত্র তৈরি সমস্ত রকম সম্ভাবনা বা চেষ্টা ব্যর্থ হয়েছে বা সেটা কখনো সম্ভব নয়। এবার যেটা এখানে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। বলছে আমরা জানি কোনো সিস্টেম তার অবস্থান বা অস্তিত্বের জন্য কিছু তার শক্তির অধিকারী হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে তার আন্তঃশক্তি। তাহলে এখন আমরা যদি ধরি যদি কোনো সিস্টেমের আন্তঃশক্তি U1 এবং সিস্টেমটিকে এখন যদি আমরা কিউ পরিমাণ তাপ দিই এবং সিস্টেম ওই কিউ পরিমাণ তাপকে যদি সম্পূর্ণরূপে গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি পাবে এবং সেই অবস্থা আন্তঃশক্তি হয়ে গেল U1 + Q। এবার বলছে যদি সিস্টেমটির উপরে W পরিমাণ কৃতকার্য করা হয় তাহলে সেক্ষেত্রেও সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি পাবে। সেই আন্তঃশক্তি বৃদ্ধি পেয়ে হয়ে গেল ধরি E2, অর্থাৎ অন্তিম অবস্থায় তার আন্তঃশক্তি হয়ে গেল E2। তাহলে E2 মানে আমরা লিখতে পারি U1 + Q + W। এবার U1টাকে এদিকে আনলে U2 - U1 অর্থাৎ ΔU = Q + W। দিস ইজ ইয়োর ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্সের গাণিতিক রূপ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো, বা এই গাণিতিক রূপটাকে আমরা বিভিন্নভাবে কীরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি বিভিন্ন কন্ডিশানে, সেটা এবার আমরা দেখার চেষ্টা করব। এবার বলছে দেখো, এখন বলছে পি চাপের দ্বারা সিস্টেমের আয়তন হ্রাস বা বৃদ্ধি যদি ডিভি পরিমাণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ হয়ে যাবে W = P × dV। এখন এটা ঋণাত্মক চিহ্নযুক্ত হয়ে যাবে যদি সিস্টেম নিজে কাজ করে, ধনাত্মক চিহ্নযুক্ত হবে যদি সিস্টেমের ওপরে কৃতকার্য সম্পন্ন করা হয়। তাহলে যেহেতু আমরা এক্ষেত্রে সিস্টেমের ওপরে কৃতকার্য করছিলাম তাই এখানে ধনাত্মক চিহ্ন নেই আমরা আলোচনা করেছি। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে গাণিতিক রূপ সেটা হয়ে যাবে ΔU = Q + dV, যেখানে পি চাপের বিরুদ্ধে গ্যাসের আয়তন সংকোচন হচ্ছে dV। এবার দেখো এখান থেকে একটা রাশি যেটা আমরা বুঝতে পারলাম, কিউ এবং ডব্লিউ সিস্টেমের অবস্থার অপেক্ষক নয়, কিন্তু ওই দুটোকে যখন আমরা যোগ করে দিচ্ছি সেটা যে আন্তঃশক্তির পরিবর্তন, কিন্তু আন্তঃশক্তি তো সিস্টেমের অবস্থার অপেক্ষক। অর্থাৎ কিউ এবং ডব্লিউ নিজে সিস্টেমের অপেক্ষক না হলেও দুটোকে যখন আমরা যোগ করব সেই যোগফলটা কিন্তু সিস্টেমের অবস্থার অপেক্ষক রূপেই পরিগণিত হচ্ছে। এরপরে যেটা আমরা চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা বিভিন্ন শর্তে বা বিভিন্ন কন্ডিশানে কীরকম হবে। প্রথম চলে আসবো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে আমরা জানি উষ্ণতা স্থির থাকে এবং উষ্ণতা স্থির থাকলে সেক্ষেত্রে তোমার আভ্যন্তরীণ শক্তির কোনোরূপ পরিবর্তন ঘটবে না, অর্থাৎ ΔU = 0। তাহলে সমষ্ণ প্রক্রিয়া যখন ΔUটা 0 হয়ে যাবে তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি Q + W = 0, অর্থাৎ Q = -W। তাহলে Q = -W বা -Q = W, এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করতে চাই
বলে সিস্টেম কিউটা পজিটিভ মানে কি সিস্টেম, দেখো কিউটা পজিটিভ আর ডাব্লুটা নেগেটিভ, এর অর্থ হচ্ছে সিস্টেম দ্বারা সম্পাদিত কৃতকার্য সিস্টেমের গৃহীত তাপের সমান। অর্থাৎ সিস্টেম যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করবে সেটা সিস্টেম কর্তৃক গৃহীত তাপের সাথে সমান হতেই হবে। নাম্বার 2, কিউ মাইনাস কিউ ইকুয়াল টু ডব্লু, অর্থাৎ সিস্টেমের ওপরে যে পরিমাণ কৃতকার্য সম্পাদিত হবে সেটা সিস্টেম দ্বারা বর্জিত তাপের সাথে সমান হবে। এটা গেল আমাদের প্রথম সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এবার বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম ও পরিবেশের মধ্যে কোনোরূপ তাপের আদান প্রদান হয় না, অর্থাৎ কিউব ইকুয়াল টু 0। তাহলে ডেল ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 প্লাস ডাব্লু, সেক্ষেত্রে লেখা যাচ্ছে ডেল ইউ ইকুয়াল টু ডাব্লু, অর্থাৎ মাইনাস ডেল ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। তার মানে এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করি, অর্থাৎ সিস্টেমের ওপর যে পরিমাণ কৃতকার্য সম্পাদিত হবে ঠিক সেই পরিমাণ সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি পাবে, অথবা সিস্টেম যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করবে ঠিক সেই পরিমাণ তার আন্তঃশক্তির হ্রাস ঘটবে। এখন পজিটিভ চিহ্ন মানে হচ্ছে সিস্টেমের ওপরে কাজ হচ্ছে, আর নেগেটিভ চিহ্ন মানে হচ্ছে সিস্টেম দ্বারা কাজ করছে। তাহলে সিস্টেম নিজে কাজ করলে তার আন্তঃশক্তি হ্রাস পাবে এবং যে পরিমাণ কৃতকার্য করবে তার আন্তঃশক্তি হ্রাসের সাথে সমান। আর সিস্টেমের ওপরে যে পরিমাণ কৃতকার্য হবে সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধির সাথে সমান হবে। এবার বলছে দেখো চক্রীয় পদ্ধতিতে কৃতকার্য। আমরা জানি চক্রীয় পদ্ধতি মানে হচ্ছে এক জায়গা থেকে শুরু করে একাধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবার প্রথম অবস্থাতেই ফিরে আসবে। তাহলে চক্রীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখেছি যে অবস্থার অপেক্ষকগুলোর পরিবর্তনগুলো শূন্য হয়, কারণ তারা অন্তিম এবং প্রাথমিক অবস্থার উপরে নির্ভরশীল হয়। আর অন্তিম এবং প্রাথমিক অবস্থা যদি সেম হয়ে যায় তাহলে তাদের পরিবর্তনের মানটা তো শূন্য হবেই। তাহলে ডেল ইউ ইকুয়াল টু 0, ডেল ইউ যদি 0 হয়ে যায় কিউ প্লাস ডাব্লু, এটা কিন্তু আমরা সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল পদ্ধতির মতো একই ভাষা দিয়ে একে ব্যাখ্যা করতে পারবো। সরি, এখানে একটুখানি আমাদের ভুল হয়েছে। ডেল ইকুয়াল টু 0 মানে মাইনাস কিউব ইকুয়াল টু ডাব্লু। আমি রুদ্ধতাপীয় বলছিলাম, রুদ্ধতাপীয় না, চক্রীয় পদ্ধতি আর সমষ্ণ পদ্ধতি। চক্রীয় পদ্ধতি আর সমষ্ণ পদ্ধতির ক্ষেত্রে একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা যেটা আলোচনা করব সম আয়তনীয় পদ্ধতি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু, অর্থাৎ ডেল ইউ সমান কিউ প্লাস পিডিভি যখন কেবলমাত্র চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয়, অর্থাৎ পি চাপের বিরুদ্ধে যদি গ্যাসের আয়তন প্রসারণ বা সংকোচন ডিভি পরিমাণ হয়ে থাকে, এক্ষেত্রে আমরা গ্যাসের সংকোচনটাকেই ধরবো ডিভি পরিমাণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা হয়ে যাচ্ছে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস পি ইন্টু ডিভি। এবার বলছে যেহেতু আয়তনটা স্থির বা সম আয়তনিক পদ্ধতিতে বা আইসোকোরিক পদ্ধতিতে ভি হচ্ছে তোমার স্থির, তাহলে ভি যদি স্থির হয়ে থাকে তাহলে ডেল ভি ইকুয়াল টু 0, আর ডেল ভি ইকুয়াল টু 0 হলে পি ইন্টু ডিভি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে ডিভি কৃতকার্যের মানটা যদি 0 হয়ে যায় তাহলে সেখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হয়ে যাবে ডেল ইকুয়াল টু কিউ। এটা কখন সম্ভব? স্থির আয়তনে সম্ভব, অর্থাৎ স্থির আয়তনটা বোঝাবার জন্য কিউ সাফিক্স ভি, অর্থাৎ কিউ সাফিক্স ভি ইন্ডিকেট করে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে কিউ সাফিক্স ভি ইকুয়াল টু ডেল ইউ, অর্থাৎ স্থির চাপে স্থির আয়তনে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধির সাথে সমান। ঠিক একইভাবে স্থির আয়তনে বা কিউ সাফিক্স ভি যদি আমরা লিখি মাইনাস কিউ সাফিক্স ভি ইকুয়াল টু মাইনাস ডেল ইউ, স্থির আয়তনে সিস্টেম কর্তৃক বর্জিত তাপ সিস্টেমের আন্তঃশক্তি হ্রাসের সাথে সমান। এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রমাণ আসে যে দেখাও স্থির আয়তনে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধির সাথে সমান। এবার এখানে বলছে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা যেমন লিখেছিলাম ধরো ডেল ইউ বৃহৎ পরিবর্তনের জন্য, এখানে আমরা বলছিলাম শুধু কিউ আর এটাকে লেখা হচ্ছিল ডাব্লু। এবার ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনের জন্য ডেলটা হয়ে যাবে ডি, আর এখানে কিউবটাকে আমরা লিখব ছোটো হাতের ডেল কিউব, আর ডাব্লুটাকে লিখতে হবে ছোটো হাতের
ডেল ডাব্লু। এইভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা লিখে থাকি। এবার বলছে চাপ আয়তনিক কার্য ছাড়া অন্য কোনো কার্য সম্পাদিত, চাপ আয়তনিক কার্য ছাড়া অন্য কোনো সম্পাদিত অন্য কোনো কার্য, চাপ আয়তনিক কার্য ছাড়া অন্য কোনো কার্য সম্পাদিত না হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কী হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। এবার সেখান থেকে ডাব্লু হচ্ছে চাপ আয়তনিক কার্যের পরিমাণকে নির্দেশ করে। এখন যদি আমরা ধরে নিই কোনো একটা সিস্টেম প্রাথমিক অবস্থায় তার আয়তন হচ্ছে V1, পি এক্সটার্নাল চাপের বিরুদ্ধে তার আয়তন হয়ে গেল V2, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু মাইনাস V1 থেকে V2, যেখানে পি এক্সটার্নাল হচ্ছে বাহ্যিক চাপ আর ডিভিট হচ্ছে তার আয়তনের পরিবর্তন। এখন তাহলে এই যে গাণিতিক রূপটা আমরা পেলাম ডাব্লুর, সে ডাব্লুর গাণিতিক রূপে যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপে বসিয়ে দিই, তখন যে সমীকরণটা আমরা পাচ্ছি তখন সমীকরণটা হয়ে যাচ্ছে আমাদের এই রকম। অর্থাৎ মানে চাপ আয়তনিক কার্য ছাড়া অন্য কোনো কার্য সম্পাদিত না হলে বা সিস্টেম যদি নিজে কিছু পরিমাণে কার্য সম্পাদিত করে, তখন সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারব। এবার যেটা আমরা চলে যাব এনথ্যালপি বা পূর্ণতাপ। এনথ্যালপি একটা ইংরেজি কথা আর পূর্ণতাপ বাংলা কথা, তবে পূর্ণতাপের থেকে এনথ্যালপিটা আমাদের বেশি পরিচিত থাকে এবং এটাকে আমরা এটাকেই বেশি করে বলে থাকি। বলছে একটি নির্দিষ্ট অবস্থায় কোনো সিস্টেমের আন্তঃশক্তি এবং চাপ আয়তনিক শক্তির যোগফলকেই ওই সিস্টেমের এনথ্যালপি বলে। অর্থাৎ নির্দিষ্ট অবস্থায় কোনো সিস্টেমের আন্তঃশক্তি এবং চাপ আয়তনিক শক্তির যোগফলকেই বলা হয়ে থাকে ওই সিস্টেমের এনথ্যালপি। অর্থাৎ এনথ্যালপি এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, যেখানে ইউ হচ্ছে তার আভ্যন্তরীণ শক্তি এবং পিভি হচ্ছে চাপ আয়তনিক শক্তি। এবার চাপ আয়তনিক শক্তির এখানে একটা আমি হেডিং যেটা বলেছি দেখো, প্রমাণ করো স্থির চাপে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ এনথ্যালপি পরিবর্তনের সাথে সমান। এক্ষুনি আমরা প্রমাণ করি যে কিউ সাফিক্স ভি ইকুয়াল টু ডেল ইউ বা ডি ইউ, বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডেল ইউ, বৃহৎ পরিবর্তনের জন্য ডেল ভি। তাহলে এবার আমাদের এখন যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কিউ সাফিক্স পি, অর্থাৎ স্থির চাপে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ তার এনথ্যালপি পরিবর্তনের সাথে সমান, সেটা তোমার ডেল এইচ বা ডিএইচের সাথে সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন স্থির এই এনথ্যালপি গণনাটা আমাদের দরকার হয়ে পড়লো কেন, সেটা যদি একটুখানি বলতে হয় তাহলে আমাদের একটুখানি ব্যাপারটা বোঝা দরকার আছে। ধরো যখন তুমি আয়তন স্থির রেখে সিস্টেমের মধ্যে যখন তাপ গ্রহণ করছে, তাহলে সিস্টেমের আয়তনটা ফিক্সড, তাপ গ্রহণ করলে শুধুমাত্র তার উষ্ণতা বৃদ্ধিতে কিছু পরিমাণ কৃতকার্য সম্পাদিত হবে। কিন্তু যখন সিস্টেমের চাপ স্থির রেখে তাপ প্রয়োগ করা হবে, তার উষ্ণতা তো বাড়বেই, তার সাথে সাথে আয়তন বাড়বে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির জন্য কিছু পরিমাণ কৃতকার্য হবে এবং তার আয়তনটা বৃদ্ধির জন্য কিছু পরিমাণ কৃতকার্য হবে। অর্থাৎ এছাড়াও আমরা বাস্তব ক্ষেত্রে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা স্থির আয়তনে করে থাকি না, স্থির চাপে করে থাকি, এবং আয়তনটাকে স্থির রাখাটাও কিন্তু খুব মুশকিল, কিন্তু চাপটাকে স্থির রাখা খুব সোজাই। যেমন ধরো ল্যাবরেটরিতে যখন আমরা কোনো কৃতকার্য করি, তখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ স্থির, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় স্থির চাপে আমরা কৃতকার্যগুলো কিন্তু করে থাকি। সেই জন্য বলছি আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অপেক্ষা এনথ্যালপির পরিবর্তন অতি গুরুত্বপূর্ণ। এবার বলছে যে এনথ্যালপির পরিবর্তনটা তার স্থির চাপে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের সাথে সমান হবে, সেটা আমরা এখন প্রমাণ করব। ধরি কোনো একটি তাপগতীয় সিস্টেমের প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি U1 এবং আয়তন V1। এখন চাপ স্থির থাকলে সিস্টেমটি কিউপি পরিমাণ তাপ গ্রহণ করলে অন্তিম অবস্থায় তার আন্তঃশক্তি U2 এবং আয়তন হয়ে গেল V2। এখন যদি আমরা ধরে নিই যে প্রাথমিক এবং অন্তিম অবস্থায় ওর এনথ্যালপি যথাক্রমে H1 এবং H2, অন্তিম অবস্থায় H2, প্রাথমিক অবস্থায় H1, তাহলে এনথ্যালপির গাণিতিক রূপটা যেটা ছিল সেখান থেকে আমরা লিখতে পারি H1 ইকুয়াল টু U1 প্লাস PV1, H2 ইকুয়াল টু U2 প্লাস PV2। এবার এখান থেকে H2 মাইনাস H1 করলে U2 মাইনাস U1 প্লাস P ইন্টু V2 মাইনাস V1, এই গাণিতিক সমীকরণটা আমরা কিন্তু পেয়ে যাব। এবার যেটা বলছি দেখো ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পিডিভি।
ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পিডিভি। এই যে সমীকরণটা আমরা পেলাম, অর্থাৎ এখানে এইচ টু মাইনাস এইচ ওয়ান মানে ডেল এইচ, ইউ টু মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু ডেল ইউ, পি ইন্টু ডিভি, ভি টু মাইনাস ভি ওয়ান মানে ডিভি, আর চাপটা স্থির। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু, এটা আমরা জানি। এবার বলছে যদি স্থির চাপে গ্যাসের আয়তনের সম্প্রসারণ ঘটে, অর্থাৎ গ্যাস যদি নিজে কৃতকার্য করে, তাহলে সেক্ষেত্রে ডাব্লু ইকুয়াল টু মাইনাস পিডিভি। গ্যাস যেহেতু নিজে কাজ করছে, সেখানে নেগেটিভ চিহ্ন কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ডেল ইউ ইকুয়াল টু লিখতে পারি, কিউ জায়গায় লিখব কিউ সাফিক্স পি, কারণ স্থির চাপে সম্পন্ন হচ্ছে, মাইনাস পিডিভি। দেখো এখানে 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পিডিভি, আর এখানে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডেল ইউ ইকুয়াল টু কিউ সাফিক্স পি মাইনাস পিডিভি। এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি, অর্থাৎ এই সমীকরণে ডেল ইউ এর জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই, তাহলে যে সমীকরণটা পাচ্ছি দেখো এটা, অর্থাৎ ডেল এইচ ইকুয়াল টু কিউ সাফিক্স পি প্লাস পিডিভি মাইনাস পিডিভি। এখন এই পিডিভি কেটে গেল, কেটে গিয়ে ফাইনালি যেটা আমাদের থাকছে ডেল এইচ ইকুয়াল টু কিউ সাফিক্স পি, অর্থাৎ স্থির চাপে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ সিস্টেমের এনথালপির পরিবর্তনের সাথে সমান, বা স্থির চাপে সিস্টেমের বর্জিত তাপ সিস্টেমের এনথালপি হ্রাসের সাথে সমান। এই দুরকমভাবেই কিন্তু আমরা এই সমীকরণটাকে বলতে পারি। এবার আমি এখানে একটা এইচ ডাব্লু দিয়েছি, এটা একদমই বলে দেবো না, তোমাদের বইতে করে দেওয়া আছে, তোমরা খুঁজে আমাকে উত্তরটা করে দেখাবে। নেক্সট যেটা এখানে বলছে দেখো, নিঃসঙ্গ সিস্টেমের আন্তঃশক্তি সর্বদা স্থির, ব্যাখ্যা করো। অর্থাৎ নিঃসঙ্গ সিস্টেমের আন্তঃশক্তি কোনো পরিবর্তন হয় না, বা ডেল ইউ ইকুয়াল টু জিরো প্রমাণ করতে পারলেই হবে। নিঃসঙ্গ সিস্টেম মানে কি? সিস্টেম ও পরিবেশের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, অর্থাৎ কিউ ইকুয়াল টু জিরো। নিঃসঙ্গ সিস্টেম ও তার পরিবেশ দ্বারা কোনো কৃতকার্য সম্পাদিত হয় না। তাহলে নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে যদি কৃতকার্য সম্পাদিত না হয়, তাহলে ডাব্লু ইকুয়াল টু জিরো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা দেখাতে পারি যে তোমার ডেল ইকুয়াল টু জিরো, কিউ ইকুয়াল টু, তাহলে কিউ জিরো ডাব্লু জিরো সব বসিয়ে দিলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডেল ইউ ইজ অলসো ইকুয়াল টু জিরো। তাহলে নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন হয় না, বা আন্তঃশক্তি সর্বদা স্থির থাকে। এবার আমরা নিচু ক্লাসে আমরা পড়েছিলাম কয়েকটা সংজ্ঞা, এখান থেকে একটুখানি জানার চেষ্টা করব। সেগুলো হচ্ছে যে আপেক্ষিক তাপগ্রাহিতা কাকে বলে। আপেক্ষিক তাপগ্রাহিতাটাই হচ্ছে যেটাকে আমরা বলে থাকি আপেক্ষিক তাপ। একক ভরের কোনো পদার্থের বা কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলছে আপেক্ষিক তাপগ্রাহিতা। আপেক্ষিক তাপগ্রাহিতার একক কী হবে? জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এইভাবে লিখতে পারি, বা ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক তাপগ্রাহিতা মোলার তাপগ্রাহিতা সব কটাই দুটো করে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপগ্রাহিতা, স্থির আয়তনে আপেক্ষিক তাপগ্রাহিতা। এবার স্থির চাপে আপেক্ষিক তাপগ্রাহিতা, স্থির আয়তন আপেক্ষিক তাপগ্রাহিতার পরে যেটা আমরা চলে যাব শুধু তাপগ্রাহিতা, যেটাকে আমরা বলে থাকি হিট ক্যাপাসিটি। নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওখানে ছিল একক ভরের, এখানে বলছে নির্দিষ্ট পরিমাণ। সেটা নির্দিষ্ট পরিমাণ, সে ভরটা কোনো কিন্তু স্থির নয়। তাই নির্দিষ্ট পরিমাণ পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলছে তার তাপগ্রাহিতা। এখন তাপগ্রাহিতাকে ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করা হয়ে থাকে। এবার তোমরা বলবে, যখন আমরা ইন্টেন্সিভ প্রপার্টি পড়েছিলাম সেখানে কিন্তু কিউ দ্বারা লিখেছিলাম। এবার মনে করো যে কিউ যদি আমরা লিখে থাকি, কিউ পরিমাণ তাপ দিলে কোনো একটা সিস্টেমের বা কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ কিউ এর মান যত বেশি হবে তার উষ্ণতা বৃদ্ধির মানও তত বেশি, অর্থাৎ সিস্টেম কর্তৃক গৃহীত তাপ তার উষ্ণতা বৃদ্ধির সহিত সমানুপাতিক। তাহলে সেই সমানুপাতিক চিহ্নটা আমি এখানে লিখেছি, ওটা কিউ ভ্যারিজাস টি। এই যে কিউ ভ্যারিজাস টি লিখেছি, তাহলে সেক্ষেত্রে কিউ ইকুয়াল টু সিটি, যেখানে সি হচ্ছে তোমার ধ্রুবক। এবার কিউ ইকুয়াল টু সি ইন্টু ডিটি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এবার উষ্ণতা বৃদ্ধি যদি একক হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু সি। তাহলে একক উষ্ণতা বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলছে তাপগ্রাহিতা। এবার স্থির আয়তনে তাপগ্রাহিতা, যেটাকে লেখা হয় সি সাফিক্স ভি।
আয়তন স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থের একক পরিমাণ বা 1 ডিগ্রি বা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলছে স্থির আয়তনে তাপগ্রাহিতা। স্থির চাপে তাপগ্রাহিতা C∗P। স্থির চাপে তাপগ্রাহিতা বলতে বোঝা যায় যে চাপ স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলছে স্থির চাপে আপেক্ষিক তাপগ্রাহিতা। এর একক কী হবে? জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাপগ্রাহিতা পরিমাণগত ধর্ম, কিন্তু আপেক্ষিক তাপগ্রাহিতা অবস্থানগত ধর্ম। কারণ একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করছিল, সেটা ছিল আপেক্ষিক, কিন্তু তাপগ্রাহিতা নির্দিষ্ট পরিমাণ পদার্থের যদি আমরা একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করি তখন সেটাকে বলা ছিল তাপগ্রাহিতা। তার মানে ওটা ভরের ওপরে নির্ভরশীল। এবার যেটা এখানে বলছে দেখো, সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে আসছে? আমরা এখানে সিপি এর যে গাণিতিক রূপটা আমি দেখিয়ে দিয়েছি, ভালো করে একটুখানি বুঝে নেব। মনে করো কোনো একটা সিস্টেমে আমরা ডিকিউ পরিমাণ তাপ দিয়েছি। এখন আমি বলেছি যেটা সিস্টেমের অবস্থার অপেক্ষক নয় তাকে ডি দিয়ে লেখা যায় না, ডেল দিয়ে লিখতে হয়। এখন যদি বলা হয় যে ডেল কিউ পরিমাণ তাপ দিলে তার উষ্ণতা বৃদ্ধি পায় ডিটি, অর্থাৎ ডিটি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পায় ডেল কিউ পরিমাণ তাপ দিলে, তাহলে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পাবে ডেল কিউ বাই ডিটি। তাহলে এই একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে গেলে কোনো পদার্থে যে তাপ লাগে সেটাকেই তো বলা ছিল তাপগ্রাহিতা। অতএব সি সমান আমরা লিখতে পারি ডেল কিউ বাই ডিটি। এবার বলছে এটা যখন স্থির আয়তনে হবে, অর্থাৎ C∗V মানে এটা তোমার এদিকেও তাহলে স্থির আয়তনে লিখতে হবে। এবার যদি স্থির চাপে হতো, অর্থাৎ C∗P ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাহলে সেটাই আমি এখানে লিখেছি C∗P ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি অ্যাট পি। আবার ডেল কিউ বাই ডেল পিটাকে আমরা লিখতে পারি স্থির চাপে গৃহীত তাপ, মানে যেহেতু প্রেশার আছে স্থির চাপে গৃহীত Q∗P লিখতে পারি। ডেল কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানেই তো আমরা লিখতে পারি Q∗P। তাহলে Q∗P বাই ডিটি যেমন ছিল রেখে দিয়েছি। আবার Q∗P মানে আমরা এক্ষুনি প্রমাণ করেছি ডেল এইচ, ডিএইচ বা ডেল এইচ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা লিখতে পারি ডিএইচ বাই ডিটি। যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন অর্থাৎ ডিটি দিয়ে লিখছি, তাহলে এটাকেও ডিএইচ লিখতে হবে, অর্থাৎ সিপি ইকুয়াল টু ডিএইচ বাই ডিটি। ঠিক একইভাবে সিভির ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি ডিকিউ বাই ডিটি অ্যাট ভি। এবার ডিকিউ অ্যাট ভি মানে হচ্ছে Q∗V বাই ডিটি, আর Q∗V আমরা স্থির আয়তনে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ মানে পেয়েছি তার আন্তঃশক্তির পরিবর্তন, অর্থাৎ ডিইউ বাই ডিটি। তাহলে এই যে দুটো মান আমরা পেলাম, C∗P ইকুয়াল টু ডিএইচ বাই ডিটি, C∗V ইকুয়াল টু ডিইউ বাই ডিটি। এবার এনথালপির গাণিতিক যে রূপটা ছিল সেই এনথালপির গাণিতিক রূপ H ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা আমরা জানি। আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে আমরা এন মোল গ্যাসের জন্য পেয়ে থাকি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি এর জায়গায় আমরা এনআরটি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটাকে আমরা টি এর সাপেক্ষে অবকলন করেছি। তাহলে ডিএইচ বাই ডিটি আবার ডিইউ বাই ডিটি ইকুয়াল প্লাস এনআর। এবার ডিএইচ বাই ডিটি মানেই তো সিপি, আর ডিইউ বাই ডিটি মানেই তো সিভি ইকুয়াল টু এনআর। এবার সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা তখনই হবে যখন এনের মান 1 হবে, অর্থাৎ 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা দাঁড়াবে। এবার বলছে গ্যাসের মোলার তাপগ্রাহিতা। আমি আগে বলছিলাম নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা ছিল তার তাপগ্রাহিতা। তাহলে 1 মোল পরিমাণ কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে গেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকেই বোঝে তার মোলার তাপগ্রাহিতা। তাহলে মোলার তাপগ্রাহিতা দু প্রকারে হয়ে থাকবে, স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা আর স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। স্থির আয়তনে সিভি কমা দিয়ে এম লিখবো, এম ফর মোলারটাকে বোঝাবার জন্য আমরা এখানে লিখেছি। তাহলে আয়তন স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকেই বলছে তার মোলার তাপগ্রাহিতা, স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতা। আর চাপ স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি
সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলছে স্থির চাপে মোলার তাপগ্রাহিতা। বই থেকে আমি দেখতে বলেছি বা আমি এখানে বলে দিয়েছি, এটা শুনেও তোমরা লিখে নিতে পারো, অসুবিধা নেই। এবার HW3 প্রমাণ করো স্থির চাপে মোলার তাপগ্রাহিতার মান স্থির আয়তনে মোলার তাপগ্রাহিতার মান অপেক্ষা বেশি। এটা আমি বলে দেবো না, তোমরা নিজেরা বই থেকে দেখে করার চেষ্টা করবে। এবার আমরা চলে যাব যে রুদ্ধতাপীয় অপরাবর্ত পরিবর্তনে রুদ্ধতাপীয় অপরাবর্ত পরিবর্তনে ডেল ইউ এবং ডেল এইচের মান। এবার দেখো, রুদ্ধতাপীয় পদ্ধতিতে আমরা জানি কিউব ইকুয়াল টু 0। এখন যদি আমরা ধরি কোনো একটি সিস্টেম তার প্রাথমিক অবস্থায় বা স্টেপ 1-এ আয়তন ছিল V1, তাপমাত্রা ছিল T1, অন্তিম অবস্থায় আয়তন হলো V2 এবং তাপমাত্রা হলো T2। কিন্তু স্থির চাপে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম CV ইকুয়াল টু DU/DT। এবার যদি আমরা এখান থেকে DU এর মানটা বের করি তাহলে পরিষ্কার যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দেখো CV ইন্টু DT। এবার প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় মোট যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা গণনা করতে যাই তাহলে ইন্টিগ্রেশন করে দিলে ইন্টিগ্রেশন 1 থেকে 2 DU ইকুয়াল টু CV। এখানে কিন্তু আমি ডিটিটা দিতে ভুলে গেছি, ডিটিটা আমাদের এখানে দিতে হবে। এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে দেখো এতে U2 মাইনাস U1 মানে ডেল ইউ, আর যেহেতু CV উষ্ণতা পরিবর্তন অপরিবর্তিত থাকে তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি CV মোলার T2 মাইনাস T1। এটা T1 এবং T2 এর মান জানা থাকলে এবং CV এর মান জানা থাকলে ডেল ইউ এর মানটা আমরা কিন্তু গণনা করতে পারবো। ঠিক একইভাবে আমরা জানি CP ইকুয়াল টু ডেল এইচ বাই ডিটি, আর সেখান থেকে ডেল এইচ ইকুয়াল টু CP ডিটি করতে পারি। প্রাথমিক থেকে অন্তিম অবস্থায় গেলে তার পরিবর্তনটা ঠিক উপরের সমীকরণের মতো ইন্টিগ্রেশন করলে দেখতে পাই ডেল এইচ ইকুয়াল টু CP ইন্টু T2 মাইনাস T1। এ তো গেল 1 মোল গ্যাসের জন্য। এটা N মোল গ্যাসের জন্য উপরের সমীকরণগুলো আমরা পাবো, কিন্তু এটা NCV T2 মাইনাস T1, NCP T2 মাইনাস T1। সেখান থেকে এই সমীকরণগুলোকে অ্যাপ্লাই করে আমরা ডেল এইচ এবং ডেল ইউর মান কিন্তু সহজেই গণনা করতে পারবো। এইটুকু বলে আজকে আমাদের এখানেই কমপ্লিট হবে। আমাদের এখানে আর একটুখানি বাকি থেকে গেছে, যেটা পরের দিন কয়েকটা গাণিতিক সমীকরণ উপপাদন এবং কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম করলেই এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে।